চুলে টান পড়ায় কুহু আহ আহ করে উঠল। সাহাদ কুহুর পেছনে দাঁড়িয়ে এনার হাত দুটো কুহুর চুল থেকে ছাড়ানোর চেষ্টা করলো। এক সময় ছাড়িয়েও ফেলল। এনা যেন দ্বিতীয়বার কুহুর চুল ধরতে না পারে তাই শক্ত করে ওর হাত দুটো ধরে রাখলো। ওইদিকে এনার চুল কুহু ক্রমাগত টেনেই যাচ্ছে। তাতে অবশ্য সাহাদের তেমন ভ্রুক্ষেপ নেই। নিজের বউয়ের চুল কেউ টানছে কিনা সেটাই এখন আসল ব্যাপার। সাদ কুহুকে এনার চুল ছাড়াতে বললেও কুহু ছাড়ছে না, বরং একজন আরেকজনকে এটা ওটা বলে গালমন্দ করছে। রাফা রিদি কুহুকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে চুল টানার বিষয়ে। তাদের পূর্ণ সমর্থন পেয়ে কুহু আরও ঝাঁপিয়ে পড়ল এনার উপর। সাহাদের একার পক্ষে ওদের সামলানো অসম্ভব হয়ে গেল। হই হুল্লোড় শুনে আনিশা আর রাহাত বের হয়ে আসলো। হলওয়ের মাঝামাঝিতে কুহু আর এনাকে এই অবস্থায় দেখে দুজনেরই মুখ হা হয়ে গেল। রাহাত বলল, ও মাই গড, এ তো দেখি চুলোচুলি লড়াই হচ্ছে। দেখি কার চুল কত স্ট্রং। আনিশা বিরক্ত হয়ে বলল, যাও গিয়ে সাহায্য করো, দেখছো না শাহাদা তোদের ছাড়াতে চেষ্টা করছে। রাহাত পকেটে হাত গুজে মিটমিটিয়ে হেসে ওদের কাছে উপস্থিত হলো। সাহায্য করার কোনো অভিপ্রায় তার নেই। তার মুখ দেখে মনে হচ্ছে এসব তার খুব ভালো লাগছে। বিশেষ করে এনার চুল টানা খাওয়া সে এনজয় করছে খুব। শুরু থেকেই এই মেয়ের চাল চলন তার ভালো লাগে না। সাহাদ ইশারা দিয়ে রাহাতকে সাহায্য করতে বলল। রাহাত বিনিময়ে কুহুকে বলল, কুহু, দেখি তোমার কত শক্তি। আজ প্রমাণ হয়ে যায় শাহাদ খানের বউ হিসেবে তুমিই সেরা। সাহাদ রাগ মিশ্রিত হতাশ চোখে রাহাতের দিকে তাকালো। সাহায্য করার পরিবর্তে আরো উস্কিয়ে দিচ্ছে রাহাত। ওইদিকে এনার অবস্থা করুন। সে নানানভাবে মাথা ঝাঁকিয়ে শরীর নাড়িয়ে কুহুকে ছাড়াতে পারছে না। কুহু জান হাতে নিয়ে তার চুল ধরে আছে। নিজেও কুহুকে কিছু করতে পারছে না, কারণ সাহাদ তার হাত শক্ত করে ধরে আছে। আর সহ্য করতে না পেরে এনা কেঁদেই ফেলল, বলল, আমার স্পা করা চুল, আমি লাখ টাকা স্পেন্ড করি আমার চুলের পেছনে। এই কথা শুনে কুহু আরো জোরে একটা টান মেরে এনার কয়েক গাছি চুল দু হাতে ছিঁড়ে নিয়ে আসলো। শাহাদও এনার হাত ছেড়ে দিল। ব্যথা পেয়ে এনা চিৎকার করে দূরে সরে গেল। এলোমেলো চুলগুলোর অবস্থা দেখে রাগে কিরমিরিয়ে উঠল। কুহুর দু হাতে থাকা চুলগুলো এনার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, এই নে তোর লাখ টাকার চুল। এনা ছিঁড়ে ফেলা চুলগুলো হাতে নিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, ইউ বিচ, আই উইল কিল ইউ। এনা তেড়ে আসলো কুহুর দিকে। কুহু এনার দিকে তেড়ে যেতে চাইলো। সাহাদ কুহুকে ধরে ফেললো। শক্ত কণ্ঠে বলল, কুহু, থামতে বলেছে। এনার অবস্থা খারাপ করে ফেলেছো তুমি। সাহাদের কথা শুনে কুহুর চোখে পানি এসে গেল। এনার পক্ষ নিচ্ছে ভেবে সাহাদের দিকে অভিমানী চোখে তাকালো। রাগে ফুঁসতে ফুঁসতে একবার এনার দিকে তাকালো, তারপর সাহাদকে বলল, খুব দরদ তাই না? থাকেন তাহলে এনাকে নিয়ে, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। বলেই কুহু বড় বড় পা ফেলে ধপধপে ঘরের দিকে চলল। এই ঘটনায় সাহাদ পাথর হয়ে গেল। আশ্চর্য কণ্ঠে বলল, আরে আমি কি করলাম? বাপের বাড়ি যাবে মানে? রাহাত চাপা কণ্ঠে বলল, আরে শালা, আগে তো বউকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকাও। কি করেছো সেটা পরে ভেবো। এনা নেকামি কান্না কেঁদে সাহাদের কাছে এসে হাতের ছেঁড়া চুলগুলো দেখিয়ে বলল, শাহাদ দেখেছো আমার এত সুন্দর চুলগুলো কি করেছে? সাহাদ এসব কিছু দেখলো না। সে তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দিল। তার পরিবর্তিতে রাহাত মিষ্টি হেসে বলল, আমাকে দাও দেখি। আহারে, কতগুলো চুল, গুনে দেখি তো কয়টা। 1 2। রাহাতের দেখা দেখি রাফা রিদি এসেও চুল গুনতে আরম্ভ করলো। এনা বিরক্ত হয়ে হাত সরিয়ে নিল, মুখে বলল, অসহ্য। এরপর উল্টো ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। রাহাত রাফা রিদির সাথে এনাকে নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করলো। তারপর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা আনিশার কাছে এসে দাঁড়ালো এনাকে নিয়ে আর এক দফা হাসাহাসি করতে। আনিশা কড়া কণ্ঠে বলল, এনার সাথে কি বলছিলে? বেচারি চুলগুলো দেখাচ্ছিল।
তাই চুলগুলো গুনে দিতে চাইছিলাম, কিন্তু তার আগেই চলে গেল। আরেক মেয়ের চুল গুনে দেওয়ার খুব ইচ্ছে না? ঘরে এসো, আমার সব চুল না গুনে দেওয়া অবধি তোমার নিস্তার নেই। আনশা ঘরে চলে গেল। তার কথা শুনে রাহাতের হাসি মিলিয়ে গেল। আরেকজনের উপকার করতে গিয়ে নিজে ফেঁসে গেল। এইদিকে ওদিকে তাকিয়ে বলল, আমি এখানে কি করলাম? এ কেমন মুসিবত! আশেপাশে তাকিয়ে কাউকে সাহায্য করার মতো পেল না। শুধু দেখলো রাফা রেদি মুস্কি মুস্কি হাসছে রাহাতকে দেখে। সাহাত ঘরে এসে ঢুকলো। কুহু অলরেডি লাগেজ নামিয়ে ফেলেছে। সে মনে মনে প্রমাদ গুনল। এতদিন বন্ধুদের মুখে শুনে এসেছে তারা বউকে ভয় পায়, এসবের জন্য বন্ধুদেরকে নিয়ে হাসতো। আর সে নিজেই বউকে ভয় পাচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে কুহুর হাত থেকে লাগেজটা রেখে তাকে নিয়ে বিছানায় বসলো। কুহু কিছুতেই বিছানায় বসছে না। সে লাগেজ গুছিয়ে চলে যাবে বাপের বাড়ি। অনেক কষ্টে সাহাত কুহুকে শান্ত করল। কুহু ছলছল চোখে গাল ফুপিয়ে অন্য দিকে তাকিয়ে বসে রইল। সাহাত হালকা গলা ঝেড়ে কুহুর একটা হাত দু হাতের মাঝে নিয়ে বলল, রাগ করছো কেন? কি করেছি আমি? কিছু না। কুহুর উত্তরে অভিমান স্পষ্ট। সাহাত সচেতন হলো কথাবার্তা বলার ক্ষেত্রে। কি হয়েছে তা না জেনেই নরম কণ্ঠে বলল, ঠিক আছে, আই এম সরি। আর কখনো এমন করবো না। কুহু অভিমানী ভরা দৃষ্টিতে তাকালো সাহাদের দিকে। নাক টেনে বলল, আমার চেয়ে তো ওই এনার জন্য আপনার দরদ বেশি। কি সব আবল তাবল বলছো? আমাদের বাড়ির গেস্ট, তুমি হঠাৎ ওর উপর এরকম আক্রমণ কেন করছো? ছেড়ে তো আমি বুঝতে পারছি না কেমন করেছে না। ও অনেক আজে বাজে কথা বলেছে আমাকে। সাহাদের ভ্রু কুঁচকে গেল। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো। কি আছে বাজে কথা? ওসব নোংরা কথা আমি বলতে পারবো না। সাহাদ আশ্চর্য হয়ে তাকালো। কি এমন নোংরা কথা বলেছে এনা যার জন্য চুলোচুলি লাগতে হলো? কুহু কণ্ঠ কঠিন করে বলল, ওকে এই বাড়ি থেকে যেতে বলেন। ও থাকলে আমি চলে যাব, হয় ও থাকবে নয়তো আমি। সাহাদ কুহুকে বোঝানোর জন্য আর একটু কাছাকাছি এলো। বলল, ওদের বাড়ির গেস্ট, গেস্টকে কি এভাবে চলে যেতে বলা যায়? কুহু ছিটকে সাহাদের থেকে দূরে সরে গিয়ে বলল, তাহলে আমি চলে যাব, ব্যাস। সাহাদ চোখ বন্ধ করে কপালের মাঝখানে তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরল। এ তো দেখা যাচ্ছে বিরাট সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? কুহু যেভাবে জেদ ধরেছে, এই জেদ ভাঙানো তো সহজ হবে না। অপরদিকে এনাকে তাড়িয়ে কিভাবে দিবে, তাও আবারও তার বাবার প্রাণপ্রিয় বন্ধুর মেয়ে। সাদ খুবই সমস্যায় পড়ে গেল। তবে আগে সে বউ সামলানোর সিদ্ধান্ত নিল। কুহুকে বলল, ঠিক আছে, আমি অ্যানাকে এই বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করছি। অ্যানা কাল সকালে গেলে হবে না? একটা রাত অন্তত তোমার বাড়ি থাকার অনুমতি দাও। এভাবে বলায় কাজ হলো না। কুহু কিছুটা নরম হয়ে উত্তর দিল। ঠিক আছে। সাত হাফ ছাড়ল, প্রেমময় কণ্ঠে বলল, তাহলে এবার যেভাবে আমার থেকে দূরে গিয়েছিলে সেভাবেই কাছে এসে বসো। কুহু সময় নিয়ে সাহাদের কাছাকাছি বসলো। সাহাদ আদর করে কুহুর এলোমেলো চুলগুলো সুন্দর করে গুছিয়ে দিল। গাঢ় করে চুমু খেলো কুহুর কপালে। বলল, নির্দয় মেয়ে, আমাকে রেখে বাপের বাড়ি গিয়ে থাকতে পারবে? না। তবে যে যেতে চাইলে? আর যেতে চাইবো না, তবে ওই ডাইনি না গেলে কিন্তু সত্যি সত্যি চলে যাব। সাত হাসলো, হেসে বলল, ঠিক আছে, ও কালই চলে যাবে। সাত সত্যি সত্যি এনাকে বিদায় করার ব্যবস্থা করে ফেলল। সেই রাতেই সে এনার সাথে কথা বলল। সামনাসামনি কথা বললে কুহু এটা নিয়ে ঝামেলা করতে পারে বিধায় সে ফোনে কল দিল। কল দিয়ে বলল এনা যেন নিজ থেকেই চলে যায়। এখানে থাকলে এই চুলোচুলির ব্যাপারটা জানাজানি হবে। কুহু ঝামেলা করবে, যার কারণে এনার সম্মানে আঘাত লাগতে পারে। এনা ভেবেছিল সাহাদ হয়তো এই ঘটনার জন্য তাকে সান্ত্বনা দিতে কল করেছে, কিন্তু এমন কথা শুনে তার ইগোতে লাগলো। নিজের ইগোর জন্যই হোক অথবা সে যে সমস্ত কথা বলেছে কুহুকে সেগুলোর জানাজানির ভয়েই হোক, এনা তৎক্ষণাৎ তার বাবা মাকে গিয়ে কাল সকালের ফ্লাইটে বিদেশে যাওয়ার জন্য বলে এলো। রাফা রিদি সেদিন রাতেই এক এক করে রেজিয়া সুলতানা থেকে শুরু করে কুলসুম বেগম সবার কাছে গিয়ে কুহু আর এনার চুলাচুলির কথা ফাঁস করে দিল। বিকেলে সবাই মোটামুটি ঘুম থাকার কারণে কেউই এই ঘটনা সম্পর্কে জানতে পারেনি। ঘটনা শুনে কুলসুম বেগম ডেকে পাঠালেন কুহুকে। তার ঘরে সব মহিলারাই এসে জড়ো হয়েছে। প্রথমে কুহু লজ্জায় কাউকে কিছু বলতে চায়নি, তারপর সবার পীড়াপিড়িতে বলতে বাধ্য হলো। ঘটনা শুনে সবাই অবাক হওয়ার
অবস্থায়। কুলসুম বেগম রেগে গিয়ে বললেন, একা ওর সাথে চুলোচুলি করেছো কেন? আমাকেও সাথে নিতে, আমিও ওর কটা চুল ছিঁড়ে দিয়ে আসতাম। এত বড় সাহস, আমার বাড়ির বউকে অসম্মান করে কথা বলে। সবার একচাটিয়া সাপোর্ট পেয়ে কুহু মনে মনে নাচতে লাগলো। এনার চলে যাওয়া মানে এনাকে সে হারিয়ে দিয়েছে। এবার এনা বুঝবে অসভ্যতামির ফল কেমন হয়। সকালে ব্রেকফাস্ট করে এনা আর তার বাবা মা যাওয়ার জন্য তৈরি হলো। এনা ব্রেকফাস্ট করতে চায়নি, তাকে জোর করে খাওয়ানো হয়েছে। রেজিয়া সুলতানা উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করলেন, তবে এনার বাবা মাকে অন্য কিছু বুঝতে দিল না। এনা এখানে থাকুক তিনি চায় না। তার ছেলের সংসারে এসে আগুন লাগাতে চাচ্ছে এই মেয়ে। তাই যত দ্রুত সম্ভব এই মেয়ের চলে যাওয়াই ভালো। আশফাক খান বন্ধুর হঠাৎ এমন চলে যাওয়াতে ব্যথিত হলেন, তবে করার কিছুই নেই। সবাই বাড়ির সামনে ড্রাইভওয়েতে দাঁড়ানো গাড়ির কাছে আসলো ওদের বিদায় জানাতে। শাহাদও এলো। সে রাহাতের সাথে এক পাশে পকেটে 2 হাত রেখে দাঁড়িয়ে রইল। এনা শাহাদকে দেখে নিজেকে ঠিকঠাক করে বিদায় নিতে আসার জন্য পা বাড়ালো। চলে যাচ্ছে তো কি হয়েছে, শেষ সময়ে চাইলেও অনেক কিছু হয়ে যেতে পারে। শাহাদের মতো এমন হ্যান্ডসামকে কাছে পেতে বারবারই ট্রাই করলে তেমন ক্ষতি নেই। শাহাদের কাছে যাওয়ার জন্য কয়েক পা এগোতে দোতলার বারান্দার দিকে নজর গেল। মুহূর্তেই তার চোখ মুখ বদলে গিয়ে রাগ এসে ভর করলো। শকুনের মতো তাকিয়ে থেকে কিছুক্ষণ রাগে ফুঁসলো, এরপর উল্টো ঘুরে রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে উঠে বসলো। শাহাদ এনার দৃষ্টি অনুসরণ করে দোতলার বারান্দার দিকে তাকাতেই দেখলো কুহু দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে খুন্তি হাতে নিয়ে ঝগড়ুটে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটা। শাহাদকে এদিকে তাকাতে দেখে ফুরুত করে বারান্দা থেকে চলে গেল। শাহাদ হাসবে না রাগ করবে বুঝতে পারলো না। কি মারাত্মক মেয়েকে বিয়ে করেছে সে। আবার চুলটানা খেতে হবে এই ভয়ে হয়তো এনা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেছে। শাহাদ ঠোঁট চেপে গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে হাসল। তাকে অন্য মেয়েদের থেকে প্রোটেক্ট করার জন্য শেষমেশ খুন্তি হাতে পাহারায় নেমেছে তার বউ, ভাবা যায়। হাসিব বাড়িতে ড্রয়িং রুমের সিঁড়ির প্রথম ধাপে পাথরের মতো বসে আছে। তার পাশে বসে রিশাম চিপস খাচ্ছে। খাওয়ার এক ফাঁকে হাসিবের দিকে ছোট্ট হাতে চিপস বাড়িয়ে দিল। হাসিব অল্প হেসে মাথা নেড়ে না করলো, মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খাও চাচ্চু। রিশাম এক মনে আবারও খাওয়ায় মনোযোগ দিল। হাসিব ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল রিশামের দিকে। অন্য সময় হলে রিশামের কাছ থেকে চিপস নিয়ে কারাকারি করে খেত। হিশাম তখন এসে দুজনের মাঝে কারাকারিতে আরও 2-1টা চিপসের প্যাকেট দিত। 2 চাচা ভাতিজা মিলে সেখানেও কারাকারি করত। তৃপ্তি দূর থেকে 1-2 বার মিষ্টি করে ধমকে দিত। মঞ্জুরা বেগম এক কোনায় বসে সুপুরি কাটতেন আর হাসি মুখে নাতির দুরন্তপনা দেখতেন। কিন্তু আজ কিছুই নেই। বাড়িটা কেমন জানি হয়ে গেছে। কেউ হাসে না, কথা বলে না, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়। কখনো তৃপ্তি, কখনো মঞ্জুরা বেগম। হিশামের অ্যাক্সিডেন্টের পর বেশ কিছুদিন হাসপাতালেই কাটিয়েছে মঞ্জুরা বেগম আর তৃপ্তি। গতকাল তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। হিশাম আপাতত নার্সদের তত্ত্বাবধানে আছে। মোশাররফ আলীর চোখ মুখে দুঃখী ভাব ফুটিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে আছেন। তার পাশে বসে আছে নাইমুল। মঞ্জুরা বেগম বিষণ্ণ মুখে একটা সিঙ্গেল সোফায় বসে আছেন। এই কদিনে তিনি শুকিয়ে গেছেন অনেক। আগের মতো লাবণ্যতা নেই চেহারায়। আগে যেমন বাড়ির কাজের লোকেরা তার ভয়ে তটস্থ হয়ে থাকতো, এখন আর এমন কিছু নেই। জ্বলন্ত প্রদীপ নিভে গেলে যেমন হয়ে যায়, তিনিও নিভে গিয়ে তেমন হয়ে গেছেন। ডাইনিংয়ে একটা চেয়ারে তৃপ্তি বসে আছে। তার দৃষ্টি ড্রয়িং রুমের সোফার দিকে। নিজ চোখে স্বামীর তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক দলটা করুণ দশা দেখছে সে। মোশাররফ আলী হাত কসলিয়ে বললেন, আপা, আপনি এখন আমাদের একমাত্র ভরসা। হিসাম বাবা নেই, কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না। হিসাম বাবার স্বপ্নকে সফল করতে হবে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। মঞ্জুরা বেগম বুকে আটকে থাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা যা ভালো বুঝেন তাই করেন, আমি আর এসবে কি বুঝি। হিশামের সেক্রেটারি একটু দূরে দাঁড়িয়েছিল। সে মঞ্জুরা বেগমের কাছে এসে ঝুঁকে নিচু স্বরে বলল,
ম্যাডাম, হিসাম স্যারের জায়গায় তৃপ্তি ম্যামই সবচেয়ে বেস্ট অপশান হবে। এতে করে জনগণের উপর একটা ইমোশনাল প্রভাব খাটানো যাবে, আর দলের লোকেরাও বিনা প্রশ্নে হিসামের দিকে তাকিয়ে মেনে নেবে তৃপ্তি ম্যামকে। মোশাররফ আলী শকুনের দৃষ্টিতে তাকালো সেক্রেটারির দিকে। মঞ্জুরা বেগম কিছু বলার আগেই বলল, আপনিও দেখি সাহাদ খানের শিখানো বুলিয়া ওড়াচ্ছেন, ব্যাপার কি? সেক্রেটারি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মঞ্জুরা বেগম কড়া কণ্ঠে বললেন, সাহাদ খানের কোনো পরিকল্পনায় সফল হতে দিব না। কি মনে করেছে বাড়ির বউকে বাইরে নির্বাচন করতে দিবে আর সে এই সুযোগে তাকে হাত করে নির্বাচনে যেতে যাবে? তা হবে না। তৃপ্তি উত্তপ্ত শ্বাস ফেলল। মঞ্জুরা বেগম মনে করে সাহাদ তাকে হাত ধরে রেখেছে। এই মহিলাকে সে কিছুই বোঝাতে চায় না, আর কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যে রাজনীতি তার স্বামীকে কেড়ে নিয়ে গেছে, সে রাজনীতি সে ঘৃণা করে। মঞ্জুরা বেগমের কথা শুনে সেক্রেটারি পিছিয়ে গেল। দলটাকে বাঁচানোর শেষ চেষ্টা সে করছিল, কিন্তু তাও বিফলে গেল। মোশাররফ আলী গদগদ কণ্ঠে বলল, তাহলে আপা আপনিই ঠিক করে দেন কে নেতৃত্ব দিবে দলের। হাসিব বাবার তো বয়স হয়নি নির্বাচনে দাঁড়ানোর। পাশ থেকে নাইমুল বলল, আপনি থাকতে অন্য কাউকে নেতৃত্ব দেওয়া কি দরকার? আপনি দলের সুযোগ্য নেতা। মোশাররফ আলী জিভে কামড় দিয়ে অনিচ্ছা দেখিয়ে বলল, না না, এত বড় দুঃসাহস আমার নেই। আমি কি করে হিসাম বাবার জায়গায় বসবো বলেন? নাইমুল আর চোখে মোশাররফ আলীর মিথ্যা অভিনয় দেখল। এই কথা বলার জন্য মোশাররফ আলী তাকে শিখিয়ে পড়িয়ে এনেছে, আর এখন অভিনয় করছে। মঞ্জুরা বেগম বললেন, ও তো ঠিকই বলেছে। এই মুহূর্তে আপনি ছাড়া আর বিশ্বাসযোগ্য কেউ নেই। আপনাকেই দলের হাল ধরতে হবে। মোশাররফ আলী খুব না করলেন। শেষে না পেরে তাকে রাজি হতে হলো। এমন ভান করে রুমাল দিয়ে চোখের কোণা মুছে বললেন, ঠিক আছে আপা, আপনার কথাই রাখলাম। তবে হিসাম বাবা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে তার জায়গায় ফিরিয়ে দেব। মোশাররফ আলী এগাল ওগাল হাসি নিয়ে চৌধুরী বাড়ির সদর দরজার বাইরে এসে দাঁড়ালেন। বাড়ির বাগানে ভিড় করে থাকা নেতাকর্মীরা তার দিকে বাঁকা চোখে তাকালেন। একজন সিনিয়র নেতা সদর দরজা দিয়ে ঢুকতে চাইলে নাইমুল বাধা দিয়ে দাঁড়ালো। সিনিয়র নেতা চোখ গরম করে বলল, সরে দাঁড়াও, হিসামের মায়ের সাথে আমার জরুরি কথা আছে। মোশাররফ আলী বললেন, হিসামের মা হিসামের পরিবর্তে আমাকে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে মত দিয়েছেন। উনি সেই মত দ্বিতীয়বার বদলাবেন না। আপনাদের কিছু বলার থাকলে পার্টি অফিসে আসুন। মোশাররফ আলী গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। সব নেতাকর্মী একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। পার্টি অফিসে সবাই গিয়ে হাজির হলো। মিটিং রুমে সিনিয়র নেতাদের ঘোর আপত্তির সম্মুখীন হলো মোশাররফ আলী। সে আগে বিরোধী দলের নেতা ছিল। দুদিন এই দল থেকে এসে নির্বাচনে দাঁড়িয়ে যাবে তা কেউ মেনে নিতে চাইল না। তারা মোশাররফ আলীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিতে অস্বীকার জানালো। এই পর্যায়ে চেয়ারের হেলান দিয়ে বসে থাকা নাইমুল সক্রিয় হলো। সে তার সাথে একটা ছেলেকে ইশারা করলে ছেলেটার টেবিলের উপর একটা টাকা ভর্তি বিটকেস রাখলো। নাইমুল তার কোমর থেকে কালো রঙের রিভলভার বের করে টাকাগুলোর পাশে রাখলো। তারপর ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে চেয়ার দুলিয়ে বলল, কে কোনটা তুলতে চান ডিসাইড করে নিন। প্রত্যেকের জন্য একটা ব্যান্ডেল টাকা নয়তো একটা বুলেট বরাদ্দ আছে। এখন ডিসিশন আপনাদের। ইয়াং নেতাকর্মীরা দাঁড়িয়ে গেল। নাইমুলের সাহস দেখে তারা অবাক। তারা নাইমুলের দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার আগেই নাইমুলের লোকেরা তাদের দিকে অস্ত্র তাক করলো। আজ আনিশা চলে যাচ্ছে। বাড়িতে মোটামুটি সবাই মন খারাপ। রেজিয়া সুলতানা মেয়েকে সাবধানে গাড়িতে তুলে দিলেন। যাওয়ার আগে রাহাত কথা দিল সবাইকে যে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনিশাকে নিয়ে আবার আসবে। সাহাদ বোনকে বিদায় জানিয়ে সোজা চলে গেল আউট হাউসে। সেখানে দলের ছেলে ছোকরারা কিছু নিয়ে আলাপ করছে। সাহাদ ঢুকতেই তোমাল এগিয়ে আসলো, বলল, ভাই মোশাররফ আলী নমিনেশন জমা দিয়েছে। সাহাদ চেয়ারে বসতে বসতে কথাটা শুনল, তবে সে অবাক হলো না। এটাই যে হবে সে আগে থেকেই ধারণা করছিল। তবে এতে ভালোই হলো, তৃপ্তি নির্বাচনে দাঁড়ালে তাকে হারাতে কঠিন হতো। স্বামীকে হাসপাতালে রেখে নির্বাচন করতে আসা অসহায় মেয়েটির প্রতি সবারই মায়া লাগত। অত্যন্ত আবেগে বসে হলেও সাধারণ মানুষ তৃপ্তিকে ভোট দিত। কিন্তু এখন ব্যাপার উল্টো। ব্যাপারটা মোশাররফ আলীকে জনগণ ভোট দিবে না,
তার পক্ষে সে কোনো জনমত পাবে না, তাই শাহাদের জন্য সহজ হয়ে গেল। শাহাদ তমালকে বলল, একটা কাজ কর, মোশাররফ আলীর পেছনে লোক সেট কর। সে কোথায় যাচ্ছে, কি করছে সব জেনে নে। নির্বাচনে সে অবশ্যই অবৈধ পথে জিততে চাইবে। সে যেন কোনোভাবে জিততে না পারে, সে রাস্তা বন্ধ করে দিতে হবে। শাহাদ বেছে বেছে কয়েকজন ছেলেকে কাজে লাগিয়ে দিল। আসিফকে ডেকে একটা সিক্রেট মিটিং করলো। নাইমুলের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করলো। শুধু তাই না, আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আরো অনেক তথ্য জেনে নিল যা সে জানতো না। দিন দিন নির্বাচনের দিন এগিয়ে আসলো। আশফাক খান এইবার নিরাপদেই নমিনেশন জমা দিতে পেরেছে। নির্বাচনের চাপে শাহাদের ঘুম খাওয়া সব মাথায় উঠেছে। সারা দিন মিছিল মিটিং লেগেই থাকে, সেই সাথে সমাবেশও করতে হচ্ছে। সমাবেশ করার নিরাপত্তা স্থানের জন্য শাহাদ নিজেই সব সমাবেশ তার বাবার সাথে সাথে থাকে। কুহুর দিনগুলো খুব ব্যস্ততার সাথেই কাটছে। নির্বাচন আসায় বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ। সাধারণ ঘরের মেয়ে কুহু রাজনৈতিক পরিবারের বউ হয়ে এই ব্যাপারগুলো খুব এনজয় করছে, কিন্তু মাঝে মাঝেই তার খুব হাঁসফাঁস লাগছে। এত লোক, এত সমাগম দেখে সে অভ্যস্ত না। শাহাদের জন্য তার বড্ড চিন্তা হয়। রাত জেগে শাহাদের জন্য বসে থাকে সে। শাহাদ যত রাত করে ফেরে তার চিন্তা তত বাড়ে। অবশেষে শাহাদ বাড়ি ফিরলে তার বুকে মাথা রেখে শান্তির ঘুম দেয়। নির্বাচনের কয়েকদিন আগে খানবাড়িতে বড় করে দোয়া মাহফিলের আয়োজন করা হলো। বাড়ির পুরুষরা পাঞ্জাবি পায়জামা পরে বাইরের বাগানে অংশ নিল, আর বাড়ির মহিলারা ভিতরের ড্রয়িং রুমে। খান বাড়ির মহিলারা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও উপস্থিত হলো দোয়ায় অংশ নিতে। কুহু সাদা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিয়ে মহিলাদের মাঝে এসে বসলো। এক পাশে কয়েকজন বয়স্ক মহিলা কোরআন পাঠ করছে। কুহু মনোযোগ দিয়ে শুনছে। বাড়ির মহিলাদের আড়াল করার জন্য সাদা রঙের বিশাল পর্দা টানানো হয়েছে ড্রয়িং রুমের চারপাশে। দোয়া মাহফিল শেষ হলেও শাহাদের ছুটি হলো না। তাকে অনেক রাত অবধি বাগানে কাটাতে হলো। সব কাজ শেষ করে যখন ঘরে ফিরল তখন রাত বাজে 10টা। ঘরে এসে দেখলো কুহু আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এতক্ষণ পর বউকে দেখে শাহাদের বুকের ভেতর শীতল বাতাস বয়ে গেল। সে মৃদু হেসে সেভাবেই দাঁড়িয়ে রইল। কুহু এভাবে শাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, ঘামে ভেজা পাঞ্জাবি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান এক্ষুনি ফ্রেশ হয়ে আসুন। শাহাদ তৎক্ষণাৎ বইয়ের আদেশ মান্য করলো। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কুহু চুল বেঁধে শাহাদের টি শার্ট আর ট্রাউজার নিয়ে দাঁড়িয়ে রইল ওয়াশরুমের দরজার সামনে। শাহাদ কোমরে সাদা টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসলো। হাতের টাওয়ালটা দিয়ে চুল মুছতে মুছতে বিছানার উপরে এসে বসলো। কুহু লজ্জা পেল শাহাদকে এভাবে দেখে, কিন্তু শাহাদের কোনো লজ্জা নেই। সে কুহুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? জামা কাপড়গুলো দাও। এরপর দুষ্টু হেসে বলল, নাকি চাও যে আমি এভাবেই থাকি? কুহু লাজুক হেসে নাক মুখ কুঁচকে বলল, ছি বেশরম। কুহু শাহাদকে জামা কাপড়গুলো দিতে আসলে শাহাদ তাকে টেনে পাশে বসালো। গাঢ় আলিঙ্গন করে বলল, আজ আমাদের অনেক মুরব্বী আত্মীয় এসেছিল, তাদের সবে আমাকে কি বলেছে জানো? কুহু জানে তারা শাহাদকে নিয়ে বলেছে, কারণ এইরকম কথা কুহুকেও শুনতে হয়েছে। কুহু না জানার ভান করে বলল, কি বলেছে? বলেছে শাহাদের এখন একটা ছোট্ট শাহাদের প্রয়োজন, নাহলে মিছিল মিটিংয়ে এগুলো জমছে না। কুহু শাহাদের মুখের দিকে তাকিয়ে বলল, কদিন ধরে আপনি অনেকবারই বাচ্চার কথা বলেছেন। আমার সত্যি একটা ছোট্ট সোনামণি চাই কুহু, তোমার আমার ভালোবাসার চিহ্ন, এই বাড়ির বংশধর। কুহু শাহাদকে পর্যবেক্ষণ করলো। শাহাদের চোখ মুখে আবেগ উপচে পড়ছে। তার কথার স্বর অনেক সিরিয়াস। শাহাদ কুহুর গালে হাত রেখে বলল, হিসাম ভাইয়ের কি হাল করেছো ওরা, তা তো দেখেছ? আর কোনোদিন জ্ঞান ফিরবে কিনা জানা নেই। তৃপ্তি ভাবির জন্য হিসাম ভাইয়ের শোক কাটানোর জন্য রিসাম আছে, আন্টির শোক কাটানোর জন্য হাসিব আছে, কিন্তু আমার কিছু হয়ে গেলে এই শোক কাটানোর মতো কেউ থাকবে না। এই বাড়ির সব আলো নিভে যাবে। কুহু বিস্মিত চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি জমতে শুরু করেছে। ধরা গলায় বলল, এমন ভয়ঙ্কর কথা আপনি কিভাবে বলতে পারলেন? শাহাদ মাথা নিচ দিকে দিয়ে দু হাত হাঁটুর উপরে রেখে গভীর অথচ ঠান্ডা গলায় বলল, যা বলেছে এটা আসল বাস্তবতা।
আমি রাজনৈতিক পরিবারের ছেলে। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝে গেছো আমার জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। যখন তখন আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। তাই আমি চাই অন্তত স্মৃতি হিসেবে আমার একটা অংশ এই দুনিয়ায় থাকুক। কুহু চোখের পানি ছেড়ে দিয়ে কঠিন স্বরে বলল, আপনার সেই অংশকেও যদি ওরা দুনিয়া থেকে বিলীন করে দেয় তখন? সাহাদ তড়িৎ গতিতে সোজা হয়ে বসে কুহুর দিকে তাকালো। কুহুর চোখে পানি দেখে তার বুকটা দুমড়ে মুচড়ে গেল। কোমল স্বরে বলল, তুমি অতিরিক্ত চিন্তা করছো। আমি শুধু ভবিষ্যতে হয়তো এমন কিছু ঘটতে পারে তার কথা বলেছে, কিন্তু সত্যি ঘটবে তা বলেনি। কুহু উঠে দাঁড়িয়ে গেল, চিৎকার করে বলল, অবশ্যই ঘটবে। নিজের মৃত্যুর কথা চিন্তা করে আপনি সন্তান রেখে যেতে চাচ্ছেন, কিন্তু সেই সন্তান যে নিরাপদ থাকবে তার কি গ্যারান্টি? নিজের সুবিধার জন্য একটা অনাগত প্রাণকে এখনই বিপদে ফেলে দিতে চাচ্ছেন? সাহাদ অপরাধীর দৃষ্টিতে তাকালো, বলল, আমি সেটা বলিনি কুহু। বলেছেন পৃথিবীর সব বাবারা সন্তানের সাথে জীবন কাটাতে চায়, আর আপনি তার আসার আগেই নিজের মৃত্যুর কথা ভেবে বসে আছেন। তাহলে ওই অনাগত প্রাণটা তো পিতৃহীন হয়ে বড় হবে। সাহাদ কুহুকে ছুতে চাইলো। কুহু সরে গিয়ে বারান্দায় চলে গেল। রেলিং ধরে বাইরে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। সাহাদ এই প্রথম রাজনীতিক পরিবারের জন্ম নেওয়ার জন্য নিজের জন্য করুণা অনুভব করলো। সে কিছুতেই হিসামের পরিণতি থেকে শুরু করে তৃপ্তি, রিসামের অবস্থা কোনো কিছুই ভুলতে পারছে না। বারবার শুধু কুহু আর নিজের পরিবারের কথা মনে হচ্ছিল, কারণ সে জানে সামনে যে নির্বাচন আসছে তাতে করে সাহাদের জীবনের উপর অনেক বড় আঘাত আসবে। তা নিয়েই সে কুহুকে বুঝিয়ে একটু শক্ত করতে চাইছিল, কিন্তু কুহু তো এর আগেই ভেঙে পড়ল। কুহুর এই অবস্থা দেখে সাহাদের মনটা আরো খারাপ হয়ে গেল। বারান্দায় গিয়ে কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরল। কুহু ছাড়িয়ে নিতে চাইল, শক্ত বাহুদয় দিয়ে কুহুকে আরো পেঁচিয়ে ধরল। ফিসফিস করে বলল, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না কুহু। আমরা মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। কুহু ঘুরে সাহাদের উন্মুক্ত চওড়া বুকে ঝাঁপিয়ে পড়ল। মৃত্যুর কথা বলবেন না, আমার ভয় করে। আমি তৃপ্তি আপুর মতো কষ্ট পেতে চাই না। আমি সারা জীবন আপনার বুকে মোমের পুতুল হয়ে থাকতে চাই। সাহাদ গভীরভাবে আলিঙ্গন করলো কুহুকে, ঠোঁট ছুয়ালো কুহুর চুলের ভাঁজে। সে নিজেও কুহুকে সারা জীবন পুতুলের মতো করে রাখতে চায়। তবে হিসামের পরিণতি দেখে মাঝে মাঝেই তার বুকের ভেতর কেমন জানি শূন্য শূন্য লাগে। বিভিন্ন অমঙ্গল চিন্তা ভাবনা আসে মনে। সাহাদ জোর করে সেগুলো ঠেলে দূরে দিতে চায়, কিন্তু পারে না। চারিদিকে শত্রুর কালো ছায়া তার মনের শঙ্কাকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। আজ নির্বাচন, পুরো নির্বাচনী এলাকা জুড়ে একটা অন্যরকম পরিবেশ। নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেকটা দলের লোকেরা ভোট কেন্দ্রগুলোতে ভিড় করছে। ভোট কার্যক্রম ঠিকঠাক চলছে কিনা দেখছে। সাহাদ অল্প কিছু ছেলে নিয়ে প্রত্যেকটা ভোট কেন্দ্র পরিদর্শন করছে। সাদা পাঞ্জাবি পায়জামা সাহাদকে আজ খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে চোখে কালো চশমা পরা নেতা নেতা ভাবটা যেন আর একটু ফুটে উঠেছে। সাহাদ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভোট কেন্দ্রটায় এলো। এখানে সব থেকে বেশি ভোট পড়ার সম্ভাবনা আছে, তাই বিরোধী দলীয় কেউ ঝামেলা করতে চাইলে এখানে করবে। সাহাদের গাড়ি ভোট কেন্দ্রে ঢুকলো, তখন আরো অনেক গাড়িকে বাইরে দাঁড়ানো অবস্থায় দেখলো। সাহাদ ঘাড় বাঁকিয়ে গাড়িগুলোর পাশে দাঁড়ানোর লোকগুলোকে দেখলো। হিসামের দলের লোক ওরা, তার মানে মোশাররফ আলী হয়তো ভোট কেন্দ্রে এসেছে। সাহাদের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ হিসাম থাকলে সে ভোট কেন্দ্রগুলো দাপিয়ে বেড়াতো। প্রতিহিংসার বংশবৃত্তি হয়ে হিসাম যাই করুক না কেন, ও যে একজন সুযোগ্য নেতা এই বিষয়ে সাহাদের কোনো দ্বিমত নেই। অথচ এখন ওর জায়গায় একটা ক্ষমতা লোভী লোক বসতে চাইছে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিলে সাহাদ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। পিছনের গাড়ি থেকে নেমে তোমাল সহ দলের অন্যান্য ছেলেরা সাহাদের পাশে এসে দাঁড়ালো। সাহাদ চারিদিকে একবার পর্যবেক্ষণ করে তোমালকে জিজ্ঞেস করলো, আসিফ কি তার কাজ ঠিকঠাক করেছে? করেছে ভাই, ভিতরে সব বৈধভাবেই হওয়ার কথা। একটা সময় বলে দিবে। সাহাদ চশমা খুলে হাতে নিল, জিভ দিয়ে উপরের পাটির দাঁত ছুঁয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো।
আপাতত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক লাগছে, তবে কাউকে বিশ্বাস নেই, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। সাহাত দলবল নিয়ে ভোট কেন্দ্রের মাঠটায় প্রবেশ করলো। স্থায়ী একটা স্কুলকে ভোট কেন্দ্র বানানো হয়েছে। সাহাত বাম পাশের দোতলা বিল্ডিংটার দিকে তাকালো। 5 বছর আগে এরকম এক ভোটের দিন এই বিল্ডিংয়ের সামনেই হিসামের বাবা গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। হিসাম তখন অন্য ভোট কেন্দ্রে ছিল। ও যতক্ষণে এসেছিল ততক্ষণে সাহাত ওর বাবার খুনি সাব্যস্ত হয়ে গিয়েছিল। সাহাত চোখ বন্ধ করে ঘটনাটা মন থেকে দূর করতে চাইল, কিন্তু পারল না। সে খুব চেষ্টা করছিল হিসামের বাবাকে বাঁচানোর। হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দলের লোকদের ক্ষোভের মুখে পারেনি। রক্তাক্ত দলের নেতার থেকেও তখন সাহাদের উপর ঝাঁপিয়ে পড়ায় তাদের প্রধান উদ্দেশ্য ছিল। চারিদিক থেকে সবাই তাকে ঘিরে ধরেছিল। কয়েকজন জাপটে ধরে মাঠের দিকে টেনে নিচ্ছিল গণপিটুনি দিয়ে বিচার করার জন্য। সাহাত হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। মানুষের ভিড়ের ফাঁক ফোকর দিয়ে সাহাতের বাবার অন্তিম শ্বাস নেওয়া দেখল সে। নিজেকে কিছুটা মুক্ত করে যখন ছুটে যেতে চাইল, তখন তার দলের ছেলেরা এসে তাকে ধরে ফেলল নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। বাকি ছেলেরা লেগে পড়ল ওদের সাথে মারামারিতে। সাহাত হাজার চিৎকার করেও ওদেরকে বোঝাতে পারেনি। ওরা ধরে বেঁধে তাকে গাড়িতে তুলে তৎক্ষণাৎ দরজা লক করে দিয়েছিল। গাড়ির কাচের ভেতর থেকে সাহাত দেখল সাহাতের বাবার দলের লোকজন তার কাছে এসে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণে তিনি পরপারে চলে গেলেন। বন্ধ গাড়িতে বসে সাহাত কেবল চিৎকার করে গাড়ির কাছে আঘাতই করতে পেরেছিল, আর পেয়েছিল খুনি তকমা। এত সব চিন্তা করে সাহাদের চোখে পানি এসে গেল। চোখের পানি লুকাতে সে কালো চশমাটা চোখে দিল। যে বিল্ডিংয়ের ভোট নেওয়া হচ্ছে তার সামনে নাইমুল আর অন্য কয়েকজন লোকের সাথে মোশাররফ আলীকে দাঁড়িয়ে থাকতে দেখল। বোঝা গেল অন্য লোকগুলোর কয়েকজন হিসামের দলের লোক। অনিচ্ছা সত্ত্বেও দলের মায়ায় হয়তো ভোট কেন্দ্রে এসেছে তারা। মোশাররফ আলীর মুখ থমথমে হয়ে আছে। নাইমুল সাহাদকে দেখে শকুনি দৃষ্টিতে তাকালো। হাতের সিগারেটটা ফেলে দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল। তার চোখ লাল টকটকে হয়ে আছে। গত কয়েকদিন সে ঘুমায়নি। মোশাররফ আলীকে পাশ কাটানোর জন্য সব ব্যবস্থা সে করেছিল, কিন্তু সাহাদ খান সব ভেস্তে দিয়েছে। নাইমুলের ইচ্ছা হলো সাহাদের নাক বরাবর একটা ঘুষি দিতে, কিন্তু সে নিজেকে সংবরণ করলো। সাহাদ ওদের অবস্থা দেখেই বুঝলো যে ওরা সুবিধা করতে পারছে না। সে ওদের পাশ কাটিয়ে ভোট কেন্দ্রের বারান্দায় উল্টো ভেতরে গিয়ে ভোট দিয়ে আসলো। তার সাথে ছেলেগুলো ভোট দিল। এরপর কিছু ভোটারের সাথে কথা বলল, কুশল বিনিময় করলো। সব পর্যবেক্ষণ করে বুঝলো এইবারও তার বাবাই জিতবে। ঠোঁটের কোণে দুষ্টু এক হাসি ফুটে সে মোশাররফ আলী আর নাইমুলের সামনে এসে দাঁড়ালো। চোখের চশমাটা খুলে রহস্যময় কণ্ঠে বলল,